দ্য নিউজ কাউন্টার আপনাদের সকলকে স্বাগত। কথা ছিল ডবল ইঞ্জিন সরকার আমাদের রাজ্যে আসবে এবং বিকাশ আসবে, সবকা সাথ সবকা বিকাশ। বাস্তবে প্রায় 73 পেরোতে না পেরোতেই এখনো পূর্ণাঙ্গ মন্ত্রিসভা পুরোপুরি গঠিত হয়নি, মন্ত্রীরা দপ্তর বুঝে পাননি। দেখা যাচ্ছে যে ডবল ইঞ্জিন সরকার বিকাশের রেল লাইন ছেড়ে হকারদের চাপা দিতে প্ল্যাটফর্মে উঠে পড়েছে। আমাদের ছোটবেলায় একটা কবিতা ছিল সামান্য ক্ষতি, রবীন্দ্রনাথের লেখা। সেখানে আমরা দেখেছিলাম যে রাজমহিষে তার প্রমোদের কারণে দীর্ণ প্রজার জীর্ণ কুটিরে আগুন ধরিয়েছিলেন। যখন রাজা তার কাছে এ ব্যাপারে কৈফিয়ত চান, তখন রাজমহিষী বলেছিলেন, কতটুকু প্রাণী হয়েছে ক্ষতির জীর্ণ কুটির নাশিয়া। আর এই যে হকার উচ্ছেদের পর্ব চলছে, তাতে আমরা দেখছি যে আমাদের সহনাগরিকদের একাংশ তারা এই উন্নয়নের প্রশ্নে সহমত। তারা বলছেন যে এই হকারদের জন্য তারা সমস্ত বেআইনি দখলদার এবং তাতে নাগরিক স্বাচ্ছন্দ্যের বিরাট অসুবিধে হচ্ছিল, এবং সোজা কথায় তারা গোটা হকারিটাকে একটা উপদ্রব বলে মনে করছেন। আপনারাও হয়তো সামাজিক মাধ্যমে তার একটা উল্লাসের প্রকাশ দেখেছেন, যখন বুলডোজারের নিচে গুড়িয়ে যাচ্ছে হাজার হাজার হকারের প্রাণ ধারণের যে ছোট ছোট দোকান, সেগুলো দমদমে তো হকার উচ্ছেদ করবার জন্য রীতিমতো সাঁজোয়া গাড়ি নামানো হয়েছে। সোজা কথায় নতুন সরকার এবং রাষ্ট্র তারা এই হকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর এখনো যেহেতু বহু মানুষ আছেন, মানুষের মরা বাচ্চা যাদের এখনো ভাবিয়ে তোলে, তারা অনেকে এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং মানুষের রুটি রুজির আক্রমণ, যদিও তারা বেআইনি, কিন্তু মানবতার দিক থেকে তাদের পাশে দাঁড়ানো হোক, এই আওয়াজ তুলতে শুরু করেছেন। মানুষের মধ্যে যে এই সহমর্মিতা, এই ভয়ঙ্কর স্বার্থপর নগর জীবনে এখনো মানুষের জন্য ভাবনা চিন্তা, এটা বেঁচে থেকেছে। যারা ট্রেড ইউনিয়নগতভাবে লড়ছেন, সিটু লড়ছে, নকশালপন্থী ট্রেড ইউনিয়ন বিভিন্ন তারা লড়ছেন, বিভিন্ন নাগরিক উদ্যোগে আক্রান্ত হকারদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বা করছেন। কিন্তু তার থেকেও বড় কথা, যে সাধারণ মানুষ যারা তথাকথিত রাজনীতির সঙ্গে জড়িয়ে নেই, তারাও অনেকে এই অমানবিক উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং তারা একটা মানবিক দৃষ্টিকোণ থেকে, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জায়গা থেকে এই হকারির অধিকারকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমি আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে হকারির এই অধিকারের প্রশ্নটা, এটা কিন্তু শুধু সহমর্মিতা বা সহানুভূতি বা এতগুলো লোকের কাজ চলে গেলে কি করবে এই জায়গায় আটকে নেই, এটা আটকে থাকতে পারেও না। কারণ যে তথ্যটা আমরা খোঁজ রাখি না, অথবা আমাদের জানানো হয় না, অথবা জেনেও আমরা না জানার ভান করে থাকি, সেটা হচ্ছে এই যে আমাদের নাগরিক যে অর্থনীতি, যে অর্থনীতির চলনের উপর আমাদের নগর জীবনের অর্থনৈতিক বুনিয়াদ দাঁড়িয়ে আছে, তার অন্যতম স্তম্ভ হচ্ছে হকারির অর্থনীতি। বিশেষ করে ভারতবর্ষের মতো দেশ, যেখানে সংগঠিত ক্ষেত্রে কাজ, মানুষের রুজি, সেইটা প্রচন্ডভাবেই কম। ভারতবর্ষের নগরের ক্ষেত্রে 80% জীবিকা আসে হচ্ছে ইনফর্মাল সেক্টর থেকে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠিত ফার্ম, কল কারখানা কিংবা আইটি সেক্টর, এইগুলো থেকে যেটুকু কর্মসংস্থান হয় সেটা নগণ্য। আমি আবার রিপিট করছি,
আমাদের সরকারের তথ্য, অর্থনৈতিক সেন্সাস এবং বিভিন্ন আন্তর্জাতিক জার্নালের সমীক্ষাতে এটা প্রতিষ্ঠিত। কলকাতা বলুন, মুম্বাই বলুন, দিল্লি বলুন, 80% মানুষের রুটি রুজি হচ্ছে অসংগঠিত ক্ষেত্র, যেখানে এই বড় প্রতিষ্ঠানের আপাত যে নিরাপত্তা, চাকরি বাকরির এবং রুজির যে নিশ্চয়তা, তার ছিটেফোঁটা উপস্থিত নেই। ইন্টারেস্টিং বিষয় যেটা, এই 80% যে ইনফরমাল সেক্টর ভারতবর্ষের নগর জীবনের অর্থনীতিকে সচল রেখেছে, তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে এই হকারির পেশাটা। যে হকারিটা সম্পর্কে প্রথম থেকেই একটা, যে তারা মার্জিন অফ দ্য মার্জিনস, একটা সিভিল সোসাইটির অনুকম্পার উপর তারা বেঁচে আছে, এরকম একটা ধারণা তৈরি করার চেষ্টা চলছে। ব্যাপারটা হচ্ছে ঠিক তার উল্টো। আমাদের শহরের চলমান অর্থনীতির অনিবার্য অনুষঙ্গ হচ্ছে হকারি, এবং শুধুমাত্র কলকাতায় আমাদের হকারির ক্ষেত্রে, হকারি সেক্টরে 1.8 বিলিয়ন মার্কিন ডলার হচ্ছে অ্যানুয়াল টার্নওভার। আমি আশা করি আপনারা যারা আমার প্রতিবেদনটা শুনছেন, তারা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন যে আমাদের ভারতবর্ষের অর্থনীতিতে, যেখানে আমাদের 46% মানুষের আয় মাসে 7,000 টাকার কম, আরো 34% মানুষের আয় মাসে 13,000 টাকার নিচে, সেখানে এই অ্যানুয়াল টার্নওভার কেবলমাত্র হকারি সেক্টর থেকে 1.8 বিলিয়ন মার্কিন ডলার, তার মানে কি দাঁড়াতে পারে? অর্থাৎ সোজা কথায় বলতে গেলে, যে অর্থনীতিটা আমাদের কলকাতা সহ ভারতবর্ষের অন্যান্য মেট্রোপলিসগুলোকে বাঁচিয়ে রাখে, চালু রাখে। আপনাদেরকে আমি একটু আগে এটা বলেছি যে ইনফরমাল সেক্টরের সেকেন্ড লার্জেস্ট, দ্বিতীয় বৃহত্তম ক্ষেত্রটা হচ্ছে ভেন্ডিং বা হকারি। সেখানে এই হকারির উপর আক্রমণ কার্যত খুব গভীর অর্থনৈতিক উদ্দেশ্য নিয়ে, একটি নির্দিষ্ট সেক্টরকে ধ্বংস করবার উদ্দেশ্যে আক্রমণ, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না। সুতরাং বৃহত্তর জনতার স্বার্থে যে অর্থনীতি, তাকে বাঁচিয়ে রাখবার স্বার্থে সেই অর্থনীতি যেভাবে কোনো ক্রমে টেনে টেনে পুলিং অন বলতে যা বোঝায় এগিয়ে নিয়ে চলেছে, তাকে টিকিয়ে রাখার স্বার্থে এই হকারির অধিকারের পক্ষে দাঁড়ানোটা যে কোনো সচেতন, সংবেদনশীল, গণতান্ত্রিক মানুষের দায়িত্ব। কারণ এটার সঙ্গে আপনার আগামী দিনের ভবিষ্যৎ জড়িয়ে আছে। এবং যে বিপুল সংখ্যক মানুষ হকারির সঙ্গে যুক্ত, হকারি ব্যবস্থায় কেবলমাত্র তারা বেঁচে থাকছেন, ব্যাপারটা এরকম নয়। কারণ তাদের হাতে যে পারচেজিং পাওয়ার, তারা যেটুকু আয় করছেন, সেটা ওই 7,000 টাকারই থাকুক বা 13,000 টাকারই থাকুক, বা কেউ কেউ হয়তো আরেকটু বেশি, তারা কিন্তু এই টাকাটা নিয়ে বাজারেই কেনাকাটা করছেন, যেটা এই কেনাকাটাটা অধিকাংশ আমাদের শহরের বাজারে, এবং সেটাও বিকেন্দ্রিত অর্থনীতির মধ্যে। তারা কেউ খুব একটা সংগঠিত বড় শপিং মলে গিয়ে কেনাকাটা করছেন, বিরাটভাবে অনলাইনে অর্ডার দিয়ে জিনিস আনাচ্ছেন, এটা নয়। তাদের কেনাকাটাটাও আমাদের বিকেন্দ্রিত যে হাট, বাজার, দোকান, খুচরো ট্রেডের অর্থনীতি, তার সঙ্গে জড়িয়ে থাকে। এবং আমাদের সুপ্রিম কোর্ট হকারির অর্থনীতির, জীবন জীবিকার অর্থনীতির, যেটা গোটা দেশের অর্থনীতির অন্যতম পিলার, এটাকে বুঝতে পেরেছিলেন বলেই সুসংগত হকারির আইন প্রণয়ন করবার নির্দেশ দিয়েছিলেন, যার ভিত্তিতে 2014 সালে লাইভলিহুড অ্যান্ড ভেন্ডিং সিকিউরিটি অ্যাক্ট, যেটা হকারির অধিকারকে নিশ্চিত করে আমাদের গোটা দেশে, আশা করা যায় পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের বাইরে নয়, সেই 2014 সালের আইনে এই হকারির অধিকারকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছিল। অর্থাৎ এই যে একটা ক্যাকোফনি তৈরি করা হচ্ছে, এটা অন্যের জায়গায় বসেছে, রেলের জায়গায় বসেছে, রাস্তার পাশে বসেছে, সুতরাং এটা বেআইনি, তারা যেটা বলছেন, তারা সুপ্রিম কোর্টের এই নির্দেশটাকে এটা সম্পূর্ণ অস্বীকার করছেন। এবং সুপ্রিম কোর্টের সেই গাইডলাইনে আরো বলা হয়েছিল যে প্রতিটা রাজ্যে টাউন ভেন্ডিং কমিটি করতে হবে।
তারা এটা পরিকল্পনা করে ওয়ার্কআউট করবেন যে কোথায় হকাররা ফুটপাতের কতটা ছেড়ে বসবেন, রাস্তার গুরুত্বপূর্ণ মোড় কতটা অংশ বাদ দিতে হবে এবং সমস্ত হকারকে বৈধ লাইসেন্স দিতে হবে। নামকাস্তে টাইম ভেন্ডিং কমিটি প্রায় সমস্ত মেট্রোপলিসে হয়েছে, আমাদের কলকাতা শহরেও আছে, কিন্তু বাস্তবে তার কার্যকারিতা কোথাও আমরা সেভাবে দেখতে পাইনি। এটা বিগত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সুপ্রিম কোর্টের নির্দেশে এই টাউন ভেন্ডিং কমিটিটা হয়েছিল। আর অর্থনীতির দিক থেকে বাকি যেটা বলবার, আপনারা এইবার প্রশ্ন করতে পারেন যে কেন রাষ্ট্র তার জমিতে, সেটা রেলের জমি হোক, ফুটপাতের একটা ধার হোক, সেটা এই হকারদের বসতে দেবে কেন? কেন তারা নিজেরা বাড়ি বা জায়গা জমি কিনে বা শপিং মলের কাউন্টার কিনে তারা মাল বেচবেন না? এখানে দেখুন একটা কথা খুব পরিষ্কার, আমরা প্রায়শ একটা জিনিস ভুলে যাই যে কোটি কোটি টাকা ডাইরেক্ট ক্যাশ সাবসিডি শিল্পপতিদের দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে। এবং ক্যাশ ভর্তুকির কথা যদি আমরা বাদও দিই, তাহলে পরেও বিদ্যুতের ক্ষেত্রে, জমির ক্ষেত্রে, জলের ক্ষেত্রে অসংখ্য ছাড় শিল্পপতিদেরকে দেওয়া হয়। তার কারণ কি? যে তারা মানুষের রুটি রুজির ব্যবস্থা করবেন। তাহলে আজকে যে হকাররা, যারা প্রতিটা শহরে ভারতবর্ষে ইনফর্মাল সেক্টরের সেকেন্ড লার্জেস্ট পিলার, তাদেরকে একটা ভর্তুকি হিসেবে, তারা তো অন্য কিছু চায়নি, তারা মিটারটাও জোগাড় করে নিজের পয়সায় জোগাড় করে অন্য কোনো জায়গা থেকে, অথবা এখন চায়না আলো এসে গেছে, তারা যে কিয়স্ক বানান বা ডালা বসান সেটাও নিজের খরচে, সেখানে রাষ্ট্রের কোনো বিন্দুমাত্র অবদান নেই। তাহলে এই যারা এতটা, শুধু কলকাতাতে 1.8 বিলিয়ন মার্কিন ডলার পার অ্যানাম টার্ন ওভার তৈরি করছে নিজেদের হিম্মতে, 5% অফ দ্য এমপ্লয়মেন্ট, আজকে 1% নিয়োগ বাড়াতে গোটা দেশের সরকারের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আপনারা যারা খোঁজ রাখেন তারা জানেন যে আমাদের নিয়োগের অভিমুখ এখন নিচের দিকে। লক্ষ লক্ষ সরকারি পদে চাকরি পরিকল্পিতভাবে ফাঁকা রাখা হচ্ছে এবং পরে স্ক্র্যাপ করে দেওয়া হচ্ছে। সেখানে হকারি সেক্টর 5% মানুষের নিয়োগের ব্যবস্থা করছে, উপার্জনের ব্যবস্থা করছে। স্বনিযুক্তি এক ধরনের, এটা সরাসরি। তাহলে তাদেরকে ইনডাইরেক্ট সাবসিডি হিসেবে রাষ্ট্র যদি প্ল্যাটফর্মের একটা অংশ ছেড়ে দেয়, সেটা কোনো বহুজাতিক পানীয় কিংবা ওয়াও মোমো কিংবা অন্য কাউকে বিক্রি করার বদলে, অসুবিধে বা আপত্তিটা কোথায়? যদি নিয়ন্ত্রিতভাবে ফুটপাতের একাংশ হকারদের সাবসিডি হিসেবে, আমি সরাসরি বলছি, আমরা ধরে নিলাম আপনারা যে লক্ষ লক্ষ কোটি টাকা শিল্পপতিদের ছেড়ে দেন, সেটা মানুষের চোখের আড়ালে, যেহেতু হকাররা দিনের আলোয় প্রকাশ্যে রাস্তার একপাশে বসছে, সেটা চোখের সবার সামনে দৃশ্যমান হয়ে সেটা ধরা পড়ছে। তাহলে যখন লক্ষ লক্ষ কোটি টাকা সাবসিডি আপনারা দিতে পারেন, ব্যাংক ঋণ মুকুব করে দিতে পারেন, তাহলে এখানে ইনডাইরেক্ট সাবসিডি হিসেবে হকারদের জন্য এই জায়গাটা রাষ্ট্রের খাস জায়গা থেকে ছেড়ে দিতে অসুবিধে কোথায়? কারণ যে উদ্দেশ্যে, যে কারণে আপনি কোটি কোটি টাকার শিল্পপতিদের ছাড় দিচ্ছেন, সাবসিডি দিচ্ছেন, সেই একই উদ্দেশ্য এই হকাররা, যারা অর্থনীতিকে চলমান রাখার, সবল রাখার অন্যতম একটা স্তম্ভ, এটা আন্তর্জাতিক এবং দেশীয় বিভিন্ন জার্নালে ইতিমধ্যে প্রতিষ্ঠিত, তাদেরকে ছেড়ে দেবেন না কেন? সুতরাং আজকে হকারির অধিকার কেবলমাত্র মানবিকতার দৃষ্টিভঙ্গির প্রশ্ন নয়। মানবিকতা তো অবশ্যই আছে, মানুষ প্রাথমিক রিয়াকশনে, প্রাথমিক প্রতিক্রিয়ায় মানবতার জায়গা থেকেই রুখে দাঁড়ায়, কিন্তু তার বাইরেও একটু তলিয়ে দেখলে আমাদের এটা ভাবতে হবে, যেখানে সুপ্রিম কোর্ট হকারির অধিকার মেনে নিয়েছে, যেখানে হকার নামক শ্রেণীটা অবলুপ্ত করে দেওয়া মানে রাইট নাও 5% অফ দ্য টোটাল এমপ্লয়মেন্ট আমার দেশের, সেই টায়ারটা চলে যাওয়া। যারা শুধুমাত্র কলকাতা শহরে এত টাকা টার্ন ওভার আনছে, দিল্লি মুম্বাইতে আরো বেশি, তাহলে পারে রাষ্ট্রের কি দায়িত্ব এই হকারিকে উচ্ছেদ করা, অথবা তাকে আরো বেশি সুসংহত ব্যবস্থার মধ্যে নিয়ে আসা? তা না করে যদি 2014 সালের আইনকে কাজকলা দেখিয়ে
কেন রেলের জমিতে বসবে এই যুক্তিকে সামনে এনে এটা যদি আজকে বুলডোজার রাজ চালানো হয়, তাহলে বুঝতে হবে যে আসলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা বিকেন্দ্রিতভাবে এই ছোট ছোট স্বনিযুক্ত মানুষেরা করছেন, ধরে রেখেছেন, রুটি রুজি তারা জোগাড় করছেন, পরিবার প্রতিপালন করছেন, এই ব্যবসাটাকে তারা সরাসরি টার্গেট করছেন এবং এই ব্যবসাটা তারা আদতে চাইছেন কোনো বড় কর্পোরেট চেনের হাতে তুলে দেওয়ার জন্য, যে কর্পোরেট চেন তার হুকুমত ব্যাকএন্ডে প্রক্রিয়া করা থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত সেটাকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে এবং তার প্রফিট পুরোটাই তার নিজের ঘরে ঢোকাতে পারবে। কারণ ইনফর্মাল সেক্টরে কেন্দ্রীভূত প্রফিটের কোনো ব্যবস্থা নেই। একটা হকার যখন বিক্রি করছে, সে যে মাল কিনে আনছে বিক্রি করছে, তার মার্জিনটুকু তার প্রফিট, কিন্তু সে যার কাছ থেকে কিনে আনছে সেও কিন্তু তার একটা ব্যবসায় সাহারা পাচ্ছে, কারণ সে আবার এই হকারের সঙ্গে ব্যবসার টাই আপ তার রয়েছে, সে তার মালটা পাইকারি রেটে হকারকে বিক্রি করছেন। আপনি যদি মংলা হাটে যান কিংবা হরিশার হাটে যান, যারা যে সমস্ত হকাররা রিটেল ট্রেড করে জামা কাপড়ের, তাদের প্রোডাকশন চেনটা কিভাবে চলে আপনারা দেখতে পাবেন, কিন্তু সেখানে প্রফিটটা ভাগ হয়ে যাচ্ছে। হাতিবাগান বা গড়িয়াহাটে যে হকার বিক্রি করছেন তার লভ্যাংশের একটা অংশ থাকছে, হরিশার হাটে যে পাইকারি করছে তার একটা লভ্যাংশ থাকছে, যে অসংগঠিত বিভিন্ন ছোট ছোট ইউনিট রাত থেকে মাল ঢুকতে শুরু করে হরিশার হাটে, রবি সোমবারের যে হাটে, তারা সেই লভ্যাংশের আর একটা এন্ডে থাকছেন। কিন্তু যখন এই কর্পোরেট চেন এই গোটা অসংগঠিত ব্যবসাটাকে নিজের মুঠোর মধ্যে নিয়ে আসতে চাইছে, তার মূল পাশাপাশি লক্ষ্যটা থাকছে যে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন থেকে শুরু করে ফরওয়ার্ড ইন্টিগ্রেশন পর্যন্ত পৌঁছানো, অর্থাৎ প্রতিটা জায়গাতে মানুষ কেবলমাত্র প্রান্তিক মজুরিজীবীতে পরিণত হবে, কেন্দ্রীয়ভাবে পুরো ব্যাপারটা নিয়ন্ত্রিত হবে এবং প্রতিটা স্তরে যে লাভ সেটা একটা কেন্দ্রীয় বড় পুঁজির হাতে যাবে। এরা কারা হতে পারে ভারতবর্ষের রাজনীতিতে এবং অর্থনীতিতে, পলিটিক্যাল ইকোনমির প্রেক্ষিতে, সেটা বোঝবার জন্য, সেটা বলবার জন্য কোনো পুরস্কার দেওয়ার দরকার পড়ে না। আপনারা সকলেই বুঝতে পারছেন যে দু তিনটি বড় কর্পোরেট গোষ্ঠী তারা ভারতবর্ষের গোটা বাণিজ্যের নিয়ন্ত্রণ নিতে চলেছে বা নেওয়ার চেষ্টা করছে। কারণ তা না হলে পারে 2014 সালে বহু হকারের বহু লড়াইয়ের শেষে যে আইন প্রণয়ন হয়েছিল, সেই আইন প্রণয়ন অনুযায়ী হকারদের বিকল্প ব্যবস্থা করা, হকারিকে আরো সুসংহত করা এবং তারা যাতে আরো বিকশিতভাবে কাজ করতে পারে তার ব্যবস্থা করার জন্য রাষ্ট্র করত। কেউ কেউ বলছেন যে এই হকাররা বিভিন্ন ইউনিয়নের নেতাদেরকে পয়সা দিয়ে বসেছে, তাহলে হকারদের যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের পয়সা দিয়ে বসতে হয়ে থাকে, তাহলে সেই দায়টাও কিন্তু রাষ্ট্রের, কারণ রাষ্ট্র ফেল করছে তার নিজের আইন অনুযায়ী এই হকারদের সুষ্ঠু ব্যবস্থা করে দিতে। কারণ কোনো হকার তিনি কি চাইবেন নিজের থেকে স্বেচ্ছায় কোনো রাজনৈতিক দাদা বা দিদিকে তোলা দিয়ে তার ব্যবসা চালাতে? তিনি যদি সেই তোলাবাজির হাত থেকে মুক্ত হয়ে থাকেন তাহলে তো সেটা তার পক্ষেই সব থেকে লাভজনক। কিন্তু সেই দায়িত্বটাও পালন করবার কথা ছিল কিন্তু রাষ্ট্র বা সরকারের। কারণ রাষ্ট্রের দায়িত্ব কেবলমাত্র বুল্ডোজ পাঠিয়ে কারো জীবন জীবিকা কেড়ে নেওয়া নয়, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিকদের জন্য জীবন এবং জীবিকার ব্যবস্থা করা। কিন্তু আমাদের এই চোখের সামনে আমরা যেটা দেখছি, রাষ্ট্র সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে। TheNewsCounter.es এখন এই পর্যন্ত। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত বিশেষত এই ইস্যুতে, যেটা পক্ষে হোক বা বিপক্ষে হোক, যুক্তি দিয়ে অবশ্যই জানাতে পারেন। আপনাদের মতামত আমাদের সমৃদ্ধ হবে। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।